পার্থ হা হু করলেও কথাটায় তেমন গুরুত্ব দিল না। ওদিকে জগা ততক্ষণে বেশ করে তেল মেখে উঠে পড়েছে গাছে। রসের হাঁড়িটা নিয়ে সবেমাত্র নামতে শুরু করেছে, হঠাৎ শুনল ধূপধাপ করে নারকেল পড়ার আওয়াজ। বেশ ফুটফুটে চাঁদের আলোয় পার্থ দেখল উল্টো দিকের নারকেল গাছগুলো থেকে নারকেল পড়তে শুরু করেছে। কিন্তু এ কি, গাছে তো কেউ ওঠেনি, এভাবে নারকেল পড়ছে কি করে? পার্থ দিনুকে জিজ্ঞাসা করল, ও কি দিনুদা, হ্যাঁ ওইভাবে নারকেল পড়ছে কেন? গাছে তো কেউ নেই। দিনুর মুখখানা ফ্যাকাশে রক্ত শূন্য হয়ে গেছে। যেতে দাও ছোট ঠাউর, ও কিচ্ছু না, চলো এখান থেকে। ওদিকে রসের হাঁড়ি নিয়ে দূরদার করে জগা গাছ থেকে নেমে শুকনো গলায় বলে উঠল, এখন এখান থেকে চলো দিনুদা, চলো এক্ষুনি এখান থেকে। বলেই সে পড়িমড়ি করে দৌড়তে শুরু করল। আমাদের চ্যানেলের প্রতিটি গল্প সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি প্রেস করুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে গল্পের শেষে আপনাদের জন্য থাকছে এই গল্প থেকে একটি প্রশ্ন, যার সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে ঘোষণা করব এবং আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নামও আমরা এই গল্পের শেষে ঘোষণা করব। আজ আপনাদের জন্য রয়েছে লুসি ঘোষালের কলমে গ্রাম বাংলার একটি গায়ে শিহরণ জাগানো ভয়ের গল্প, মোলক পাড়ের আতঙ্ক। শুরু হচ্ছে আজকের গল্প। ঠান্ডাটা এবার বেশ জাকিয়ে পড়েছে, বুঝলে ছোট ঠাউর? এই কথাই আছে না, মাঘের জোরে মোষের শিং নড়ে। তা যা বলেছ দিনুদা, বহুকাল যাবৎ এমন ঠান্ডা দেখিনি। উত্তরে হাওয়ার কেমন প্রকোপ বলো দেখি। পার্থ মাফলারটা মাথায় বেশ করে জড়িয়ে বলে ওঠে, তাই তো ছোট ঠাউর, এই ছেলে বুলে নিয়ে এই ঠান্ডায় বিষম দায়ী হয়ে উঠল। সন্ধ্যাবেলা কথা হচ্ছিল মোলকের পাড়ে বসে গ্রামের দীননাথ ওরফে দিনু পাকড়ের সঙ্গে গ্রামেরই ছেলে পার্থর। গ্রামের শুনশান পরিবেশ, চারপাশে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা হাওয়া। এমন পরিবেশ পার্থ বহু কাল দেখেনি। এই তো আসল জায়গা তার, নিজের শিকড়। শহরে এমন নিস্তব্ধতা শান্তি কোথায়? পার্থ অর্থাৎ গ্রামের এককালের জমিদার বংশ সান্যাল বাড়ির বর্তমান প্রজন্ম পার্থ সান্যাল পড়াশোনার জন্য থাকে কলকাতায়। ছুটি ছাটাতে বাড়ি আসে, আবার ছুটি ফুরলেই ফিরে যায়। তবে এবারে সে বিশেষ করে বাড়ি এসেছে খেজুরের রস খাবে বলে। এই কনকনে ঠান্ডায় গায়ে সোয়েটার, গলায় মাফলার জড়িয়ে সকালবেলা আয়েশ করে খেজুরের রসে চুমুক দেওয়ার আমেজই আলাদা। আহা, কতদিন হয়ে গেল সেই স্বাদ আর পাওয়া যায় না। যে জায়গাটার কথা বলা হচ্ছে সেই মোলকের পাড় জায়গাটা পার্থদের পৈতৃক সম্পত্তি, আর দিনু খুড়ো তাদের অতি পুরনো কর্মচারী। এই মোলকের পাড় জায়গার সেই রক্ষণাবেক্ষণ করে। মোলকের পাড় জায়গাটার এখানে বর্ণনা দেওয়া দরকার। অধুনা পূর্ব বর্ধমান জেলার তদানীন্তন অবিভক্ত বর্ধমান প্রত্যন্ত পূবপাড়া গ্রামের উত্তর দিকে বেশ অনেকটা অংশ জুড়ে এই মোলকের পাড়। সারি দিয়ে আম, জাম, কাঁঠাল, তাল, খেজুরের গাছ, মাঝখানে বিরাট পুকুর। ঘন গাছের জঙ্গল ঘেরা পুকুরটা বাইরে থেকে চোখে দেখা যায় না। কবে, কেন, কিভাবে এই মোলকের পাড় নামটা হলো তা কেউ জানে না। তবে
পার্থর পূর্বপুরুষ গাঁয়ের জমিদার ছিলেন। সেই সুবাদে তারাই গাঁয়ের মাথা বা মোড়ল ছিলেন, সে কথা বলাই বাহুল্য। সেই মোড়ল থেকে কোনোভাবে অপভ্রংশ হয়ে মোলক হয়েছে কিনা তা কেউ বলতে পারে না, যদিও দূর দূর পর্যন্ত এ আলাপের কোনো মিল পাওয়া যায় না। নামের ব্যাখ্যা যাই হোক না কেন, এই মোলকের পাড় নিয়ে কিন্তু নানা রকম গালগল্প প্রচলিত আছে। অনেকে বলে নিঝুম রাতে যখন ঘুমের চাদরে গোটা গাঁ মুড়ে থাকে, সারি সারি গাছের আবডালে পাতার মর্মর শব্দের সঙ্গে কারা যেন ফিস ফিস করে কথা কয়। মাঝরাতে নাকি ওই জঙ্গলের মধ্যে থেকে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়, আর শোনা যায় কোনো মহিলা ইনিয়ে বিনিয়ে করুণ স্বরে কেঁদে কেঁদে কারো প্রাণ ভিক্ষা চাইছে। অবশ্যই 5 বছরের নিচে কোনো শিশু মারা গেলে আগে নাকি ওই মোলকের পাড়েই তার সদ্গতি করা হতো। তবে পার্থর দাদু অনিমেষ সান্যাল এই ব্যবস্থা বন্ধ করে গ্রামের বাইরে শ্মশানের ধারে যে পুকুর আছে সেখানেই বাচ্চাদের সদ্গতির নিদান নিয়ে যান। পার্থ সেই ছোট্টবেলায় গাঁ ছেড়েছে। মায়ের ইচ্ছা ছেলে পড়াশোনা শিখে ডাক্তার হোক। গ্রামের মানুষের বিনা পয়সায় চিকিৎসা করুক। গাঁয়ে সে সুযোগ কোথায়? তাই পার্থ ছোট থেকেই বাইরে আসেও কালে ভদ্রে, তাই এত কিছু সে জানে না, জানার কথাও নয়। কারণ পার্থর মা কমলাবালা দেবীর কড়া নির্দেশ, ছেলে 2 দিনের ছুটিতে আসে, তাই কোনোভাবেই এসব কথা তার কানে যেন না ওঠে। মায়ের মন সর্বদাই আশঙ্কিত থাকে, এইসব কথা ছেলের কানে উঠলে ছেলে যদি রহস্য উদ্ঘাটনে নামে, কি জানি কি খুঁজতে কি বেরিয়ে পড়ে। জমিদার বাড়ির ইতিহাস সে কি আর জলের মতো স্বচ্ছ হবে? তিনি নিজেও অনেক ছোট বয়সে বিয়ে হয়ে এই সান্যাল বংশের বউ হয়ে এসেছেন। আশা ইস্তক যদিও তিনি কোনো কিচ্ছার কথা শোনেননি, তবুও সাবধানের মার নেই। তাই বউরানীর নির্দেশে এসব কথা ছেলের কান পর্যন্ত আর পৌঁছায়নি। হ্যাঁ, জমিদারি না থাকলেও বংশের বৈভব রক্ষায় গ্রামবাসীরা এখনো তাদের সেই চিরাচরিত নামেই ডাকে। ওদিকে কথায় কথায় রাত বাড়ে, ঠান্ডাটাও জাঁকিয়ে পড়েছে। শুনশান মোলকের পাড় এই রাত 8টাতেই যেন মৃত্যুপুরী। এত শুনশান পরিবেশ পার্থ আগে কখনো দেখেনি। রাত বাড়তে দেখে দিনুদা তাগাদা দেয়, উঠে পড়ো ছোট ঠাকুর, রাত বাড়ছে, এই পাল্লা দিয়ে ঠান্ডাও বাড়ছে, আর বসা যাবে নি গো। পার্থর কিন্তু কোনো হেলদোল নেই, তার মধ্যে ওঠার ন্যূনতম ইচ্ছেটাও দেখা গেল না। সে বলল, শহরে এমন পরিবেশ কোথায় আর দিনুদা, আরেকটু বসি না হয় নাকি? কিন্তু দিনুদা কেমন যেন ছটফট করতে লাগলো। রাত বাড়ছে, ছেলে এখনো আসছে না দেখে কমলাবালা দেবী ঘর বার করতে লাগলেন। সেই কখন বেরিয়েছে ছেলেটা, এত রাত হলো এখনো ফিরছে না কেন কে জানে। দিনুটারই বা কি আক্কেল বলো, সব জেনে শুনে ছেলেটাকে আটকে রেখেছে। কোথায় যে গেল? আচ্ছা, মোলকের পাড়ে যাবে বলেছিল, সেখান থেকে ফিরেছে তো? পার্থ যখন গাঁ দেখতে বের হয়, মাকে বলেছিল মোলকের পাড়ে যাবে। শুনে মা কমলাবালা দেবী বলেছিলেন, দিনুদাকে সঙ্গে নিয়ে যা, আর সূর্যি পাটে বসার আগে মোলকের পাড় থেকে বেরিয়ে আসিস। এদিকে রাত 8টা বাজতে যায়, ছেলের দেখা নেই। ওদিকে দিনুদা পার্থর ওঠার কোনো লক্ষণ না দেখে ফের তাড়া লাগালো, ও ছোট ঠাকুর, বাড়ি চলো, মা ঠাকুর চিন্তা করবেন যে, গা ঘরের ব্যাপার বুঝতেই তো পারছো, কিছু জিনিস না মানলেই নয়। অগত্যা পার্থকে উঠতেই হলো। মা চিন্তা করবেন শুনে সে আর বসে থাকতে পারল না। যতই হোক, সেই ছোট থেকেই মায়ের কাজ ছাড়া। 2-1 দিনের জন্য এসে মাকে চিন্তায় ফেলা ঠিক হবে না।
উঠে পড়ল তারা। দিনুদা হাতের টর্চটা জ্বেলে দুজনে বাড়ির পথ ধরল। কিছুটা এগোতেই হঠাৎ পিছনে কিসের যেন সরসর শব্দ পেয়ে দুজনেই দাঁড়িয়ে পড়ে। টর্চের আলোটা কেমন যেন কমে গেল না? দিনুদা কি টর্চে নতুন ব্যাটারি লাগাতে ভুলে গেল? কিন্তু শব্দটা কিসের হলো? অতটা গুরুত্ব না দিয়ে পার্থ আবার হাঁটতে শুরু করলো। কয়েক পা এগোতেই পার্থর মনে হলো খুব ক্ষীণ একটা শব্দ ভেসে আসছে। কেমন বাচ্চার কান্নার শব্দ না? ভাবল পার্থ। হ্যাঁ, ওই তো, শব্দটা বাড়ছে। এদিকেই আসছে কি? সঙ্গে একটা হালকা নুপুরের শব্দ মনে হচ্ছে না? পার্থ দাঁড়িয়ে পড়ল। ওদিকে দিনুদা কয়েক পা এগিয়ে গেছে। দিনুদার কানেও মনে হয় গেছে শব্দ। দাঁড়িয়ে কান খাড়া করে কি যেন শুনছে দিনুদা। হঠাৎ ঠান্ডাটা কেমন যেন বেড়ে গেল। ঘন কুয়াশায় চারিদিক ঢেকে গেল। দিনুদা! পার্থ চিৎকার করে উঠল। কুয়াশা ভেদ করে দিনুদার খুব হালকা গলার আওয়াজ ভেসে এলো। ছোট ঠাউর, এই দিকে সোজা এগিয়ে এসো। পার্থ এগোতে গেল। সামনে সামনে পথ আটকে কে দাঁড়িয়ে, কে যেন দাঁড়িয়ে রয়েছে না? হ্যাঁ, ওই তো একজন মহিলা। চুলগুলো হাওয়ায় উঠছে, শাড়ি পরে সামনে রাস্তা আটকে দাঁড়িয়ে। না 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 না, দাঁড়িয়ে নয় তো, মাটি থেকে কিছুটা উপরে ভাসছে। কে ও? পার্থ কেমন যেন হতবুদ্ধির মতো দাঁড়িয়ে গেল। দিনুদাকেও দেখা যাচ্ছে না, গলার আওয়াজও পাওয়া যাচ্ছে না। এক গাদা প্রশ্ন যেন পার্থর মাথায় তালগোল পাকিয়ে দিল। কি করবে সে? হঠাৎ পার্থ চিৎকার করে উঠল। কে তুমি? রাস্তা আটকাচ্ছ কেন আমাকে? যেতে দাও। সামনের মহিলা যেন খুব মজা পেয়েছে, ঠিক তেমন করে হেসে উঠল। আর তারপরেই আবার কেঁদে উঠল। রতন রে, আমার রতনকে মেরে ফেলেছে। এই বলেই দু হাত বাড়িয়ে তার দিকে এগিয়ে এলো ওই মহিলা। হঠাৎ হাতে একটা হ্যাঁচকা টান। কি হলো ছোট ঠাউর? এই দাঁড়িয়ে পড়লে কেন? চলো। সম্বিত ফিরে পেয়ে পার্থ চমকে উঠল। কোথায় কি? সব তো পরিষ্কার, কেউ কোথাও নেই। হু হু করে ঠান্ডা হাওয়া বইছে। তবে এতক্ষণ সে যা দেখলো শুনল সেসব কি? দিনুদার দিকে তাকিয়ে পার্থ প্রশ্ন করল, কিসের যেন শব্দ পেলে দিনুদা? হ্যাঁ, বাচ্চার কান্না, নপুরের আওয়াজ, ওসব কি দিনুদা? আর কে ওই মহিলা আমার পথ আটকে দাঁড়িয়েছিল, আমার গলা টিপে ধরতে এলো? তুমি না এলে তো বোধহয়। বলেই পার্থ দিনুদার দিকে ঘুরে তাকালো। ঘন কুয়াশায় চারিদিকটা আচ্ছন্ন করে রাখলেও চাঁদের আলোয় কিছুটা অংশ বেশ দৃশ্যমান। সেই আলোতেই পার্থ দেখল দিনুদার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। কেউ যেন মুখের সমস্ত রক্ত শুষে নিয়েছে। ভীত সন্ত্রস্ত হয়ে কেমন যেন ঠান্ডা গলায় দিনুদা বলল, বাড়ি চলো ছোট ঠাউর, ও কিছু নয়। তুমি ভুল দেখেছ, সব তোমার মনের ভুল। এখানে কেউ নেই, কিচ্ছু নেই। এসো, তাড়াতাড়ি চলে এসো। দিনুদার গলায় এমন কিছু ছিল যা পার্থকে আর কোনো প্রশ্ন করার অবকাশ দিল না। বাধ্য ছেলের মতো পার্থ দিনুদার সঙ্গে ফেরার পথ ধরল। বাড়ি পৌঁছতেই মা পার্থকে জড়িয়ে ধরে কেঁদে আকুল। পার্থ যত বোঝায় সে ঠিক আছে,
মা তাকে তত শক্ত করে জড়িয়ে ধরেন। পার্থ আর কোনো কথা বলে না, মায়ের মাথায় হাত বুলিয়ে দেয় নিঃশব্দে। রাতের খাওয়া দাওয়া সেরে বাড়ির বাগানে একটু হাঁটাহাঁটি করে পার্থ। মা এসে তাকে ঘরে ডেকে নিয়ে যান। পার্থ নিজের ঘরে গিয়ে চুপচাপ শুয়ে পড়ে। মা মাথায় হাত বুলোতে বুলোতে বলেন, আর এত রাত করে ফিরিসনি বাবা, আমার তো চিন্তা হয় নাকি। যতই হোক গা গঞ্জের ব্যাপার, কিছু নিয়ম কানুন মেনে চলা ভালো। মায়ের তখনকার কান্নার কথা ভেবে পার্থ ঘাড় নেড়ে সম্মতি জানায়। মা পার্থকে ঘুমোতে বলে নিজের ঘরে চলে যান। মা চলে যেতেই পার্থ কি যেন মনে পড়তেই বিছানায় তড়িঘড়ি উঠে বসে। ভাবে, এই যা, আরে দিনুদাকে তো খেজুরের রসের কথাটাই বলা হলো না। একবার কথাটা পেড়েছিল বটে, হ্যাঁ, কিন্তু আর তো মনে করানো হয়নি। যাকে যাক, এখন তো দুদিন আছে, কাল না হয় একবার বলে দেবো। এই ভেবে সে শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে তার ক্লান্ত শরীরে দু চোখ জুড়ে ঘুম নেমে আসে। পরের দিন সকালে যখন পার্থর ঘুম ভাঙে, তখন অনেকটা বেলা গড়িয়ে গেছে। বহুদিন পর নিজের বিছানায় শুয়ে আরাম করে সে ঘুমিয়েছে। শরীরটাও বেশ ঝরঝরে লাগছে। বাইরে ঝলমল করছে রোদ, তার সঙ্গে জাঁকিয়ে ঠান্ডা। বাড়ির বাগানেও সারি দিয়ে ফুলের গাছ, হাওয়া দিচ্ছে বেশ জোরে। গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে নিচে নামে সে। নিচে নেমে পার্থ দেখে দিনুদা রোজকার কাজের তদারকি করছে ঠিকই, কিন্তু মুখখানা কেমন যেন শুকনো ফ্যাকাশে। দিনুদাকে দেখেই হঠাৎ আগের রাতের কথা মনে পড়ে যায় পার্থর। আচ্ছা, কাল রাতে মলকের পাড়ে সেই একটা শব্দ শুনে দিনুদার মুখটা ঠিক এমনই হয়ে গেছিল না? ব্যাপারটা কি? পার্থর এই ভাবনার মাঝেই জন্মযুদ্ধের সব মলকের পাড়ে পাঠিয়ে দেয় দিনুদা। হঠাৎ দিনুদার চোখ পড়ে পার্থর ওপর। দিনুদা বলে ওঠে, আরে ছোট ঠাউর, কখন উঠলে? রাতে ঘুম হয়েছিল? দিনুদা, হ্যাঁ, তোমার সাথে একটু কথা ছিল, একবার এসো তো। দিনু পার্থর সঙ্গে বাগানে চলে যায়। পার্থ বলে, দিনুদা, খেজুরের রস খাওয়াতে হবে কিন্তু। কাল বলবো বলবো করে আর সেভাবে বলে ওঠা হয়নি। আরে সে নিয়ে চিন্তা নেই ছোট ঠাউর, সে হবে ক্ষণ, কালকেই ব্যবস্থা করছি। শুনে তো পার্থ আহ্লাদে আটখানা। হঠাৎ পার্থর আবারও মনে পড়ে গেল আগের রাতের কথা। সে বলল, দিনুদা, কাল রাতে মোলকের পাড়ে কিসের যেন একটা শব্দ হচ্ছিল না? সেই শব্দ শুনে তুমি কেমন যেন থম মেরে গেলে। ওটা কিসের শব্দ ছিল দিনুদা? তার এই প্রশ্নে দিনু যেন চমকে উঠল। বলল, ও কিছু নয় ছোট ঠাউর, বনে বাজারের ব্যাপার স্যাপার, সাপ খোপ কত কি তো থাকতে পারে। কিন্তু পার্থর কেমন যেন বিশ্বাস হলো না। সে বলল, শীতকালে এমনি করে সাপ বেরোয় নাকি? এসব গাগঞ্জের ব্যাপার ছোট ঠাউর, তার উপর বনবাদার, পুকুর, ঝোপ জঙ্গল, সাপ থাকা বিচিত্র কিছু নয়। পার্থর কথাটা যে খুব একটা মনোপুত হলো এমনটা নয়, কিন্তু সে তখনকার মতো প্রসঙ্গটা এড়িয়ে গেল। হঠাৎই সে দিনুর কাছে আবদার করে বলে উঠল, দিনুদা, কাল খেজুরের রস পাড়াতে আমাকে নিয়ে যাবে তো? শেষ রাতের দিকে যেতে হয় ছোট ঠাউর, তখন তোমার ঘুম ভাঙবে নি, আর এই গ্রামের শেষ রাতের ঠান্ডা তুমি সহ্য করতে পারবে নি। তার থেকে চলো, আমি নিয়ে এসে তোমাকে ডাকবো ক্ষণ। এবার পার্থ কেমন যেন নাছোড় বান্দা হয়ে উঠল। সে দিনুকে বলল, আমি যাব দিনুদা, আবদার করেছিলাম, রাখতে পারলে না, এবার আমি জেদ ধরলাম, আমি যাবই। আমার বাগান, আমি মালিক। দিনু আর কথা বাড়াতে পারল না। যতই হোক মালিক পক্ষ বলে কথা, যতই সে স্নেহ করুক,
চাকর বই তো নয়। দিনু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বেশ ছোট ঠাউর, যাবেই যখন আমি তো আর না করতে পারি নে। তবে আগে মা ঠাকুরুনির অনুমতি নিও, আর আমার সঙ্গে সঙ্গেই থেকো সবসময়, বুঝলে? এই বলে দিনু চলে গেল। দিনু চলে যেতেই কেমন যেন অপরাধ বোধ পার্থকে ঘিরে ধরল। এটা সে কি করল? দিনুদার সঙ্গে এমন করে কথা কি করে বলতে পারল? না না, এই একেবারেই ঠিক হয়নি। ছি ছি, সে ভাবল আগে দিনুদার কাছে ক্ষমা চাইবে, কিন্তু সারাদিন আর দিনুর সঙ্গে তার দেখা হলো না। সন্ধ্যের মুখে দিনু একবার এলো বটে, তবে তার সঙ্গে দেখা না করেই চলে গেল। ওদিকে পার্থ মাকে সকালে মোলকের পাড়ে যাওয়ার ব্যাপারে কিছুই জানালো না। উত্তেজনায় পার্থর অনেক রাত পর্যন্ত ঘুম এলো না। এই কথা সে কথা ভাবতে ভাবতে মাঝরাতের পর সে ঘুমিয়ে পড়ল। ওদিকে রাত তখন 3টে হবে। ছোট ঠাউর, ও ছোট ঠাউর, ঠাউর গো! দিনুর ডাকে ধর্মর করে বিছানায় উঠে বসল পার্থ। সাড়া দিল, চলো যাই দিনুদা। একটু ধাতস্থ হয়ে বিছানা থেকে নামতেই ঠান্ডাটা টের পেল সে। না, দিনুদা ভুল কিছু বলেনি। ঠান্ডাটা একেবারে হাড়ের মধ্যে সূচের মতো বিঁধছে। এই মুহূর্তে বেরোনোর থেকে লেপের তলায় ঘুমোনো তার কাছে শ্রেয় বলে মনে হলো। বন্ধ ঘরে যদি এমন অবস্থা হয়, বাইরে খোলা আকাশের নিচে বনের ভেতর কি হতে পারে তা সে আন্দাজও করতে পারছে না। ছোট ঠাউর, ছোট ঠাউর! ওদিকে দিনুদা ডেকেই চলেছে। না, বয়স্ক মানুষটাকে সকালে অনেক আঘাত করেছে, আর নয়। সিদ্ধান্ত বদলে সে যাওয়াই স্থির করল। সোয়েটার মাফলার পরে সে তার উপর দিয়ে চাদরটা ভালো করে জড়িয়ে নিল। নাক মুখ ঢেকে নিল ভালো করে, শুধু চোখ দুখানা বেরিয়ে রইল। পায়ে মোজা পরে জুতোটা গলিয়ে নিল। এবার ঠান্ডাটাকে বেশ জব্দ করা গেছে। দরজা খুলে সে বেরিয়ে এলো। দেখল গায়ে শুধুমাত্র একটা চাদর জড়িয়ে, ধুতিটা মালকোঁচা মেরে পরে দিনুদা দাঁড়িয়ে আছে। এই জমে যাওয়া ঠান্ডায় তুমি একটা চাদর নিয়ে কি করে আছো বলো তো দিনুদা? আমরা এই পাড়া ঘরের মানুষ ছোট ঠাউর, এইটুকুন ঠান্ডায় আমাদের কাবু হলে চলবে? বনে বাজারে কাজ করতে হয়, এইসব আমাদের অভ্যেস হয়ে গেছে। দিনুদা, আমাকে আমাকে ক্ষমা করে দিও। সকালবেলা ওভাবে কথা বলা উচিত হয়নি তোমার সাথে। ওসব কে মনে রেখেছে ছোট ঠাউর? চলো দিকিনি, এই বেলা দেরি হয়ে যাবে, নইলে জগা এতক্ষণে বোধহয় পৌঁছে অপেক্ষা করছে। দুজনে নিঃশব্দে বেরিয়ে গেল। ওদিকে সাবেকি গ্র্যান্ডফাদার ঘড়িটা জানান দিল রাত 3:30। তাড়াতাড়ি পা চালিয়ে ওরা পৌঁছে গেল মোলকের পাড়ে। দিনু বারবার পার্থকে সাবধান করল, যাই হয়ে যাক ছোট ঠাউর, আমার কাজ ছেড়ে নড়বে না, ঠিক আছে? পার্থ হা হু করলেও কথাটায় তেমন গুরুত্ব দিল না। ওদিকে জগা ততক্ষণে বেশ করে তেল মেখে উঠে পড়েছে গাছে। রসের হাঁড়িটা নিয়ে সবেমাত্র নামতে শুরু করেছে, হঠাৎ শুনল ধূপধাপ করে নারকেল পড়ার আওয়াজ। বেশ ফুটফুটে চাঁদের আলোয় পার্থ দেখল উল্টো দিকের নারকেল গাছগুলো থেকে নারকেল পড়তে শুরু করেছে। কিন্তু এ কি, গাছে তো কেউ ওঠেনি, এভাবে নারকেল পড়ছে কি করে? পার্থ দিনুকে জিজ্ঞাসা করল, ও কি দিনুদা, হ্যাঁ ওইভাবে নারকেল পড়ছে কেন? গাছে তো কেউ নেই। দিনুর মুখখানা ফ্যাকাশে রক্ত শূন্য হয়ে গেছে। যেতে দাও ছোট ঠাউর, ও কিচ্ছু না, চলো এখান থেকে। ওদিকে রসের হাঁড়ি নিয়ে দূরদার করে জগা গাছ থেকে নেমে শুকনো গলায় বলে উঠল, এখন এখান থেকে চলো দিনুদা, চলো এক্ষুনি এখান থেকে। বলেই সে পড়িমড়ি করে দৌড়তে শুরু করল। পার্থ
কেমন ভ্যাবা চ্যাকা খেয়ে গেল। কি হচ্ছে এসব? দিনু পার্থর হাত ধরে হ্যাঁচকা টান মেরে বলল, দাঁড়িয়ে থেকো না ছোট ঠাকুর, চলো চলো। এই বলে পার্থকে টানতে টানতে দৌড়তে শুরু করলো। বেশ কিছু দূর যাওয়ার পর দিনু দেখল পার্থ নেই। এ কি, ছোট ঠাকুর কোথায় গেল? রাতে নিস্তব্ধতা খান খান করে দিনু চিৎকার করে উঠল, ছোট ঠাকুর কোথায় তুমি? ছোট ঠাকুর! না, কোনো সাড়া নেই। ওদিকে নারকেল পড়ার শব্দ এখনো পাওয়া যাচ্ছে। কি করবে এখন সে? ফিরে যাওয়া মানে সাক্ষাৎ মৃত্যু, আর না গেলে যে ছোট ঠাকুরের বিপদ। মা ঠাকুরকে কি জবাব দেবে সে? ছোট থেকে যাকে কোলে পিঠে মানুষ করেছে তাকে বিপদের মুখে ফেলে পালাবে? দোলাচলে পড়ে গেল দিনু। না, সে কিছুতেই পালাতে পারবে না। অনেক ভেবে শেষে কর্তব্যই জিতে গেল। প্রাণের মায়া ত্যাগ করে পার্থকে খুঁজতে ছুটে গেল দিনু। চলে এলো পুকুরের পাড়ে, কিন্তু পার্থ কই? তন্ন তন্ন করে খুঁজতে লাগলো সে। ওদিকে পূব আকাশে আলোর রেখা দেখা দিয়েছে। একটা দুটো করে পাখি ডাকতে শুরু করেছে। কুয়াশা ঘেরা ক্ষীণ আলোয় দিনু দেখল মোলকের জলে কি যেন একটা ভাসছে। দিনু ছুটে গেল সেদিকে। দেখল পার্থ হাত তুলে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। ওদিকে বেশ কিছু লোকের হইচই শব্দ পাওয়া গেল। কারা যেন চিৎকার করতে করতে এদিকেই আসছে না? ওই তো, তার নাম ধরেই তো ডাকছে। দিনু চিৎকার করে নিজের উপস্থিতির জানান দিল, এই যে এইদিকে, এই মোলকের এদিকে। বেশ কিছু লোকের একটা দলকে ছুটে তার দিকেই আসতে দেখল দিনু। দলের প্রথমেই রয়েছে জগা। দিনু বলল, জগা জলদি জলদি, এই মোলকের জলে ছোট ঠাকুর, জগা। সঙ্গে থাকা লোকের মধ্যে দুজন ঝাঁপিয়ে পড়ল জলে। ধরাধরি করে পার্থকে ডাঙায় তুলল। পার্থ ততক্ষণে জ্ঞান হারিয়েছে। সবাই মিলে চ্যাংদোলা করে পার্থকে বাড়ি নিয়ে এলো। মা কমলাবালা চিৎকার করে কেঁদে উঠলেন, এ কি অনর্থ হলো দিনু? কোথায় গেছিলে তোমরা এই ভোর রাতে? গ্রামের শেখর কবিরাজকে খবর দেয়া হলো। কবিরাজ মশাই এসে নাড়ি পরীক্ষা করে দেখলেন গতি ক্ষীণ, কিন্তু সেরম বিপদের কারণ নেই। রোগের জম শেখর ঘোষালের গুণে নাকি মরা মানুষ বেঁচে ওঠে। কিছু জড়িবুটি দিয়ে কবিরাজ মশাই বললেন, ভয়ের কিছু নেই, কিন্তু এই কনকনে ঠান্ডায় পার্থ স্নান করলো কেন? এসব কি দিনু? সে কি মা ঠাকুরন, আপনি জানেন না? ছোট ঠাকুরকে তো আমি বলেছিলাম আপনাকে জানাতে। ছোট ঠাকুর মোলকের পাড়ে খেজুর রস পাড়তে যাবে বলে জেদ ধরেছিলেন। আমি অনেক বারণ করা সত্ত্বেও আমার কথা শোনেননি। আমি তখন আপনাকে জানাতে বলি। পার্থ তো আমায় কিছুই জানায়নি। কিন্তু পার্থর অবস্থা, এই অবস্থা কি করে হলো? দিনু তখন সবিস্তারে সবটা জানালো। ঘরে নেমে এলো অদ্ভুত নিস্তব্ধতা। সবাই যেন নিঃশ্বাস বন্ধ করে মৃতবৎ বসে রয়েছে। কিছুক্ষণ পর নিস্তব্ধতা ভেঙে কবিরাজ মশাই বললেন, কাজটা ভালো হয়নি দিনু। পার্থ না হয় ছেলে মানুষ, তুমি তো নাও। সব জেনে শুনে ওকে নিয়ে যাওয়া তোমার মোটেই উচিত হয়নি। দিনু কিছু একটা বলতে যাচ্ছিল, হঠাৎ জগা বলল, ওই যে ছোট ঠাকুরের জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরেছে ছোট ঠাকুরের। সবাই চুপ করে গেল। কবিরাজ মশাই বললেন, না ঠাকুরন, ওকে একটু গরম দুধ খাইয়ে দিন, আর এই ওষুধটা 2 বার খাওয়াবেন, সুস্থ হয়ে যাবে। এখন বিশ্রাম নিক, আমি ও বেলায় এসে একবার দেখে যাবক্ষণ। তার মধ্যে কোনো সমস্যা হলে অবশ্যই খবর পাঠাবেন। এই বলে ঘোষাল কবিরাজ তখনকার মতো চলে গেলেন। ব্যাপারটা এখানেই মিটতে পারত, কিন্তু ওই যে ভাগ্য কবে কে বদলাতে পেরেছে। বিকেলের দিকে পার্থ অনেকটা সুস্থ বোধ করল। বিছানা ছেড়ে নিচে নেমে এলো।
নিচে দিনু, তার মা, বাবা, ঘোষাল কবিরাজ আর জগা বসে কিছু আলোচনা করছিল। তাকে দেখেই ঘোষাল কবিরাজ বলে উঠলেন, এই তো পার্থ, এসো এসো, তুমি তো দেখছি বেশ সুস্থ হয়ে গেছো। পার্থ কবিরাজ মশাইকে প্রণাম করে বলল, আপনাদের বড় জ্বালাতন করছি ঘোষাল কাকা। আমি কবিরাজ, মানুষকে সুস্থ করাই তো আমার কাজ। আর দুদিন বাড়ি এসে তুমি বিপদে পড়লে সে দেখা যে আমারও কর্তব্য বাবা। তুমি জিদ করে মলকের পাড়ে গিয়ে কাজটা কিন্তু মোটেই ভালো করনি। এবার খুলে বলো দেখি, তুমি মলকের জলে কেন নেমেছিলে, কি ঘটেছিল? খুলে বলো সবটা, কিচ্ছু বাদ দিও না। পার্থ দেখল বাবা গম্ভীর চিন্তিত মুখে বসে আছেন। এই সময় বাবাকে বড় একটা বাড়িতে দেখা যায় না, তবে সেদিনের কথা আলাদা। মার মুখও থমথমে, বোঝাই যাচ্ছে কান্নাকাটি করেছেন। দিনু, জগা সবাই কেমন গুম হয়ে আছে, শুধু ঠান্ডা কনকনে হাওয়া বইছে। কান পাতলে সেই শব্দ ছাড়া আর কোথাও কোনো শব্দ নেই। পার্থ নিজেকে গুছিয়ে বসল মায়ের পাশে। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর বলতে শুরু করলো, নারকেল পড়ার শব্দ শুনে জগা, দিনুদা আর আমি ছুটতে শুরু করলাম। কিন্তু তারপর মনে হলো, হঠাৎ ছুটছি কেন? এত নারকেল পড়ছে, আমাদেরই গাছ, কিছু কুড়িয়ে নিয়ে যাব না? এসব এসব শহরে কোথায়? এমন একটা সুন্দর মুহূর্ত পালিয়ে নষ্ট করব? আর তাছাড়া দেখতেও তো হবে কেউ চুরি করছে কিনা। এইসব 7-5 ভেবে দিনুদাকে দাঁড়াতে বলবো, দেখি দিনুদা নেই। বুঝলাম ভয় পেয়ে হয়তো পালিয়ে গেছে। আমি নিজেই উল্টো দিকে হাঁটতে শুরু করলাম, মানে যেদিকে মোলকের পাড় সেই দিকে। ওদিকে তখনও নারকেল পড়ার আওয়াজ হয়েই যাচ্ছে। এবার একটু দম নিল পার্থ, আবার বলতে শুরু করলো, দৌড়াতে দৌড়াতে আমি একদম পাড়ের কাছে চলে গেলাম। উল্টো দিকেই তো নারকেল গাছগুলো সার বেড়ে দাঁড়িয়ে। কিন্তু কিন্তু ও কি, এত নারকেল পড়লো যে? কোথায় গেল? আমি ঝিল ঘুরে গাছের দিকে গেলাম, ততক্ষণে আওয়াজটাও বন্ধ হয়ে গেছে। কিন্তু কোথাও একটা নারকেলের চিহ্ন মাত্র নেই। আমি খুব অবাক হলাম, এই কি করে সম্ভব? ঝিলের ওপাশে দাঁড়িয়েও আওয়াজ পেয়েছি। এইটুকু সময়ের মধ্যে এত নারকেল নিয়ে পালানো তো কারোর পক্ষে সম্ভব নয়। তাছাড়া কাউকে যেতেও তো দেখলাম না। ওদিকে ঠান্ডাটা যেন হুট করেই আরো 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 অনেক বেড়ে যাচ্ছে। মনে হলো এখান থেকে চলে যাওয়া উচিত। এই ভেবে ফেরার পথ ধরলাম। যেই খানিকটা এগিয়েছি, আবার নারকেল পড়তে শুরু করলো। কিন্তু কিন্তু ও কি, নারকেল পড়ার আওয়াজ হচ্ছে কিন্তু নারকেল কই? এ কি আমার চোখের ভুল, আমার শোনার ভুল, নাকি নাকি অন্য কিছু? না 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 না, আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে যে এখানে এক মুহূর্ত থাকা নিরাপদ নয়। এত দূর বলে হাঁপাতে লাগলো পার্থ। মা তাড়াতাড়ি জল নিয়ে মুখের সামনে ধরল। বেশ কিছুটা জল খেয়ে ধাতস্থ হয়ে পার্থ আবার বলতে শুরু করলো, দৌড়ে দৌড়ে পালাতে গেলাম। মনে হলো কেউ যেন পাটা জড়িয়ে ধরেছে। কিন্তু কেউ তো নেই এখানে। হঠাৎ এক মহিলার শিশে গলা শুনতে পেলাম। পালাচ্ছ কেন ছোট ঠাকুর? নারকেল নেবে না? আমি প্রাণপণে দৌড়ানোর চেষ্টা করলাম, পা যেন মাটিতে সেঁটে গেছে। সেই মহিলা আবার বলে উঠল, ওই দেখো, মোলকের জলে কত নারকেল পড়ে আছে। যাও না গো, আমার বাচ্চাকে দুটো এনে দাও। এই বলে কাকুতি মিনতি করতে থাকলো। ওদিকে একটা বাচ্চার ইনিয়ে বিনিয়ে কান্নার আওয়াজ পাওয়া গেল। আমি জলের দিকে তাকিয়ে অবাক হয়ে দেখলাম জলে অসংখ্য নারকেল ভাসছে।
আমি বললাম, কে তুমি? কে তোমার বাচ্চা? ছেড়ে দাও আমায়। তখন বউটা রেগে গেল, বলল, দেবী না এনে যা যা বলছি, এনে দে নারকেল। এই বলে আমাকে এক ধাক্কা মারলো। আমি ছিটকে জলে গিয়ে পড়লাম। কনকনে ঠান্ডায় আমার সারা শরীর জমে যেতে লাগলো। চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে এক ফোঁটাও স্বর বেরোলো না। মনে হলো মরেই যাব। ঠিক তখনই দিনুদার গলার আওয়াজ পেলাম। হাত তুলে বোঝাতে চাইলাম আমি এখানে। তারপর দু চোখ জুড়ে অন্ধকার নেমে এলো। চারিদিকে সবাই চুপচাপ। এবার নিস্তব্ধতা ভেঙে জগা বলে উঠল, সবই বাবা মহাদেবের কৃপা। এই যাত্রায় খুব রক্ষা দিয়েছেন তিনি। গৌরের বউটা দেখছি এখনো শান্তি পেল না। এর একটা পিহিত না করলেই নয়। এই কারণে মলকের পাড়ে সন্ধ্যের পর আর কেউ যেতে চায় না। সারাদিনেও জায়গাটা বড় নিস্তব্ধ। এত গাছগাছালি, ফল পাকুড়, বেশিরভাগটাই পড়ে পড়ে নষ্ট হয়। সান্যাল মশাই, এবার এর একটা ব্যবস্থা দেখছি করতেই হবে। সান্যাল মশাই অর্থাৎ পার্থর বাবা রতিকান্ত সান্যাল এবার বলে উঠলেন, যা আপনারা গায়ের 5 জন ভালো বোঝেন তাই করুন কবরেজ মশাই। আমার পৈতৃক সম্পত্তি, বাপ ঠাকুরদার আশীর্বাদ সব নইলে লাটে উঠবে। গৌরের বউয়ের কি হয়েছিল জগাদা? সবাই চুপ করে রইল। জগাও কোনো উত্তর দিল না। পার্থ আর কিছু না বলে নিজের ঘরে চলে গেল। তবে মনে মনে ভাবল, কেন কেউ কিছু বলছে না? না, এর রহস্য উদ্ঘাটন আমাকেই করতে হবে। রাতের খাওয়া সেরে পার্থ শুয়ে পড়ল। অনেক রাত পর্যন্ত তার ঘুম এলো না। এক রাশ প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। আগের রাতের ঘটনাটা সে চেয়েও ভুলতে পারছে না। ঘরের মধ্যেও কেমন যেন ভয় ভয় লাগছে তার। মা যদিও শোবার আগে শিবমন্ত্র জপ করে দিয়ে গেছেন মাথায়, তবুও একটা ভয় যেন দাঁড়িয়ে বেড়াচ্ছে। রাত তখন গভীর। হঠাৎ পার্থ ঘুমের মধ্যে শুনতে পেল দিনুদা ডাকছে, ছোট ঠাউর, খেজুরের রস পাড়তে যাবে না? চলো, জগা সে অপেক্ষা করছে। পার্থ ধর্মর করে উঠে বসল। ঘুমের মধ্যেই বলে উঠল, যাই দিনুদা। এই বলে নিঃশব্দে বেরিয়ে গেল ঘর থেকে। সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। পার্থ একা মোহগ্রস্তের মতো হেঁটে চলেছে মোলকের দিকে। আর মাঝে মাঝে ঘোরের মধ্যে বলে উঠছে, আসতে চলো দিনুদা, আমি অত তাড়াতাড়ি হাঁটতে পারছি না। তার আগে আগে হেঁটে চলেছে দিনু, কিন্তু তার দ্রুত গতির সঙ্গে পেরে উঠছে না পার্থ। একসময় মোলকের পাড়ে পৌঁছে গেল সে। হঠাৎ ঠান্ডাটা চারিদিক থেকে ঘিরে ধরল পার্থকে। হিমেল হাওয়া গায়ে লাগতেই সম্বিত ফিরে পেল সে। এ কি, এখানে সে কি করছে? কেনই বা এসেছে? একটা চোরা আতঙ্কের স্রোত পার্থর শির দাঁড়া বেয়ে নেমে গেল। হঠাৎ শুনল নূপুরের আওয়াজ। কেউ যেন নূপুর পরে এদিকেই আসছে। একটু হলেও পার্থ স্বস্তি পেল। সে চেঁচিয়ে বলে উঠল, কেউ আছো? কেউ আছো? আমাকে একটু সাহায্য করো। হঠাৎ নূপুরের আওয়াজটা থেমে গেল। মরা চাঁদের আলোয় পার্থ দেখল তার থেকে কয়েক হাত দূরে একটা বউ দাঁড়িয়ে আছে। বউটার ঘোমটা নেমে এসেছে গলা পর্যন্ত, মুখটা পুরো ঢাকা। ভয়টা আবার পার্থর ফিরে এলো। বউটা বলে উঠল, ভয় পেয়ে গেলে নাকি ছোট ঠাউর? কাল অত করে বললুম খোকাকে একটা নারকেল এনে দাও,
সে যে নারকেলের জল খেতে বড় ভালোবাসে। দিলে না, আজ না দিলে যে তোমায় ছাড়বো না। যাও যাও, ওই দেখো জলে কত নারকেল, একটা এনে দিলেই হবে। ভয়ে পার্থর গলাটা শুকিয়ে গেল। সে পালাবার পথ পেল না। সামনে যাবার রাস্তা আটকে বউটা দাঁড়িয়ে আছে, আর পিছনের দিক দিয়ে যেতে গেলে পুরো মোলক ঘুরে যেতে হবে। পার্থ বুঝল আজ আর নিস্তার নেই। তবে মরতে যদি হয় আগে সবটা জানবে, তবেই মরবে। পার্থ বউটাকে বলল, বেশ, দেব নারকেল এনে। তার আগে বলো তুমি কে, কেন এখানে ঘুরে বেড়াচ্ছ? বউটা বলল, বেশ, বলছি সবটা। আমি গৌর নাপিতের বউ। আমরা যাতে নাপিত বলে সব জায়গায় আমাদের যাওয়া মানা ছিল। গ্রামের একপাশে আমাদের নিজস্ব পাড়ায় থাকতাম, কিন্তু বড় বাবা মানে তোমার দাদু অনিমেষ সান্যাল যখন জমিদারির ভার নিজের হাতে তুলে নিলেন, তখন থেকে আমাদের ওপর সব বিধিনিষেধ তুলে দিলেন। বলেছিলেন জাতপাতের কোনো বালাই আমার গ্রামে থাকবে না, সবাই মানুষ, সবাই স্বচ্ছন্দে এই গ্রামে থাকবে। কিন্তু সবাই বড় বাবার এই আদেশ ভালো মনে মেনে নিল না। বড় বাবার ওপর কথা বলার সাহস কারুর ছিল না। তাকে সবাই মান্য করত, সবার জন্য তার মনের সমান দরদ ছিল। তিনি আমাদের ভগবান ছিলেন। আমার ছেলেটা 3 বছর বয়স ছিল। নারকেল খেতে বড় ভালোবাসত। বড়মা মানে তোমার ঠাকুমা ছিলেন স্বয়ং মা অন্নপূর্ণা। তার দৌড় থেকে কেউ অভুক্ত ফিরত না। তিনি আমার ছেলেকে নারকেল খেতে দিতেন। আমাদের নিয়ে এত বাড়াবাড়ি সবার ঠিক ভালো লাগলো না। সেবারে ভয়ঙ্কর বন্যা হলো। একদিন সন্ধ্যের দিকে বৃষ্টি পড়ছিল টিপটিপ করে। রোজকার মতো তাকে খেলতে বসিয়ে সন্ধে দিতে গেছিল। বেরিয়ে দেখি ছেলেটা উঠোনে খেলা করছিল, কিন্তু নেই। ভাবলাম বৃষ্টি এসেছে বলে হয়তো ঘরে ঢুকে পড়েছে, কিন্তু আমি তো ঘরেই ছিল, দেখলুম না তো। আমি নাম ধরে চিৎকার করলুম, রতন, ও রতন, কোথায় গেলি বাপ? কোনো সাড়া পেলুম না। বাড়ির আশেপাশে জলে ডুবে আছে চারিদিক। ভয় বুক কেঁপে উঠল। ছুটে বেরিয়ে গেলুম। চারিদিক খাঁ খাঁ করছে, কেউ কোথাও নেই। জল ভেঙে মোলকের দিকে ছুটতে লাগলো। পথে দিনুর সঙ্গে দেখা হলো। তাকে কেঁদে পড়ে জিজ্ঞেস করলুম, আমার রতনকে দেখেছো দিনু? সে বলল, না তো, আমি দেখিনি, বলেই তড়িঘড়ি চলে গেল। আমি উপায় না পেয়ে তোমাদের বাড়ি গেলুম। বড় মা বড় বাবাকে সবটা জানাতে তারা দুজন লেটেলকে পাঠালো খুঁজতে। আমার মন মানছিল না, আমিও তাদের পিছনে দৌড়ালাম। তন্ন তন্ন করে খুঁজেও কোথাও আমার রতনকে না পেয়ে ছুটে গেলুম মোলকের পাড়ে। ওই তো মোলকের জলে কি একটা ভাসছে না? একটু এগোতেই দেখি ও তো আমার রতনের জামা। তখন আবার বৃষ্টিটা ঝেঁপে নেমেছে। আমি দিক বিদিক জ্ঞান হারিয়ে ঝাঁপ দিলুম জলে। তুলে আনলুম আমার ছেলেটাকে, কিন্তু ছেলেটা তো আর নেই। ছেলের দেহ ফুলে উঠেছে। আমিও জলে ঝাঁপ দিতে যাচ্ছিলুম, জানো, কোত্থেকে ওই মুখ পোড়া লেটেল দুটো এসে আমাকে আর আমার ছেলেটাকে টানতে টানতে নিয়ে গেল তোমাদের বাড়ি। বড় বাবাকে গিয়ে বলল, এই দেখুন বড় বাবা, এই দেখুন, নিজের ছেলেকে ডুবিয়ে মেরেছে হতভাগী। আমি চিৎকার করে বলে উঠলাম, না না, এ মিথ্যে কথা, ওরা আমাকে কথা বলতেই দিল না। বড় বাবা কিন্তু এ কথা বিশ্বাস করলেন না। তিনি সবটা শুনতে চাইলেন, কিন্তু কোথা থেকে দিনু এসে একটা গোলমাল জুড়ে আমাকে বাড়ি থেকে বের করে দিল। আমার রতনকে ওই বৃষ্টিতে আমার কোল থেকে কেড়ে নিয়ে মোলকের পাড়ে গিয়ে পুঁতে দিল। আমিও ওখানেই থেকে গেলাম, আর বাড়ি ফিরে যাইনি। আমার বর অনেকবার নিতে এসেছিল। আমি কি করে আমার রতনকে ছেড়ে যাই বলো তো? আমার ছোট ছেলেটা একা একা থাকতে পারে? রতন আমাকে ডাকতো, খালি বলতো, মা আমার কাছে এসো না, আমার খুব ভয় করছে। কিন্তু আমি তোকে খুঁজেই পেতাম না। তাই একদিন ওখানেই একটা আম গাছে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লাম।
বিনা দোষে ওরা আমার ছেলেটাকে মেরে ফেললো, সেই দায় আমার ঘাড়ে চাপালো। আমি আমি কাউকে ছাড়বো না, এখানে যে আসবে তাকেই মারবো। পার্থ দম বন্ধ করে এতক্ষণ শুনছিল, এবার বলে উঠল, আমাকে যেতে দাও, আমি তো কিছু করিনি। তোমার ছেলেকে তো আর আমি মারিনি, আমাকে কেন টেনে এনেছো এখানে? আমার রতনের তো কোনো দোষ ছিল না, ওকে কেন মারলো? নারকেল খেতে ভালোবাসতো, তাই বড় মা ওকে নারকেল দিত। দিনুর তার সহ্য হলো না, সেদিন সন্ধেবেলা নারকেল দেবার নাম করে চুপি চুপি ওকে ডেকে নিয়ে এলো এখানে, তারপর আমার ছেলেটাকে ডুবিয়ে মারলো। আমি সব জানি। পার্থ বাকরুদ্ধ হয়ে গেল, এসব কি বলছে দিনুদা? না না, এ কি করে সম্ভব? দিনুদা এই কাজ করতে পারে না, সে তাদের বহু পুরনো বিশ্বস্ত লোক। বয়স অনেক হলেও ছোট থেকেই মা বাবাকে দেখেছে দিনুদা বলে ডাকতে, তাই সেও দিনুদা বলেই ডাকে। সে এই কাজ কি করে করবে? রতনের মা একটু অন্যমনস্ক হতেই পার্থ দৌড়তে শুরু করলো। কিছুটা যেতেই হঠাৎ শুনতে পেল দিনুর গলা। ছোটটাও তুমি কোথায়? কোথায় তুমি? দিনুদা, দিনুদা এইদিকে, দিনুদা তাড়াতাড়ি এসো। দিনুকে দেখা গেল এক হাতে কেরোসিনের জার আর অন্য হাতে লণ্ঠন নিয়ে দৌড়তে দৌড়তে আসছে, কিন্তু কিছুটা আসতেই দিনু কিসে যেন ধাক্কা খেয়ে আছড়ে পড়ল। তারপরেই এক হাত শূন্যে ভেসে উঠল, কেরোসিন ভর্তি জার ছিটকে পড়ল এক পাশে, অন্য হাতে লণ্ঠন আছড়ে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। হ্যারিকেনের শেষ আলোটুকুও নিভে গেল। দিনু চিৎকার করতে লাগলো, ছোট টাউর বাঁচাও, বাঁচাও, ছোট টাউর কনে বাঁচাও। ওদিকে আকাশ বাতাস কাঁপিয়ে নারী কণ্ঠের খিলখিল হাসিতে প্রকৃতি স্তব্ধ হয়ে গেল। কোথা থেকে কালো মেঘ এসে সারা আকাশ ঢেকে ফেলল, নামলো অঝরে বৃষ্টি। প্রকৃতিও যেন মরিয়া হয়ে উঠেছে এক সন্তানহারা মাকে বিচার পাইয়ে দিতে। ওই কনকনে শীতের রাতে মুষলধারে বৃষ্টিতে পার্থ কোনো আশ্রয় খুঁজে পেল না। রতনের মা হঠাৎ ডাকতে শুরু করলো, আয় আয় বাছা, তাজা রক্ত খাবি নে, আয় আয়। রতনের মা পার্থকে উদ্দেশ্য করে বলে উঠল, লেঠেল দুটোকে আগেই নিকেশ করেছিলাম ছোট ঠাউর, রাতে তারা এখানে পাহারা দিতে আসতো, তখনই দুটোকে ডুবিয়ে মেরেছিলাম। দলের পান্ডাটা ঠিক টের পেয়ে রয়ে গেছিল, আজ ওর নিস্তার নেই। হঠাৎই চারদিক নিস্তব্ধ হয়ে গেল। নিশ্ছিদ্র অন্ধকারে চারিদিকে যেন মৃত্যুর স্তব্ধতা। এত নিস্তব্ধতা পার্থর অসহ্য মনে হতে লাগলো। এমন সময় মট করে একটা আওয়াজ যেন রাতের ওই ভয়ঙ্কর নিস্তব্ধতাকে খান খান করে দিল। বিদ্যুতের আলোয় পার্থ দেখল শূন্যে ভাসমান অবস্থায় দিনুর ঘাড়টা উল্টো দিকে ঘুরে গেল। আতঙ্কে পার্থ চোখ বন্ধ করল। ধপ করে পড়ে যাওয়ার শব্দে পার্থ তাকিয়ে দেখল দিনুর দেহটা জমিতে আছড়ে পড়ল। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে এসেছে দিনুর। পার্থ ছুটে কাছে যেতেই এক ধাক্কায় ছিটকে পড়ল। দেখল গৌড়ের বউ যেন ভয়ঙ্করী মূর্তি ধারণ করেছে। ঝড়ের দাপটে এলো চুল এলোমেলো উঠছে, মাটি থেকে কিছুটা শূন্যে তার দেহটা ভাসছে, চোখ থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। এমন সময় টালমাটাল পায়ে একটা ছোট্ট শিশু দৌড়ে এসে মায়ের আঁচল মুখে পুরে চিবোতে লাগলো। মা পরম মমতায় তাকে কোলে তুলে নিল। পার্থর দিকে তাকিয়ে হেসে সে বলে উঠল, ওই পাপীকে ছুঁয়ে নিজে পাপ করো না ছোট ঠাউর, তুমি এক পুণ্যাত্মার বংশধর, তাদের মতো করেই প্রজাদের আগলে রেখো। হঠাৎ আকাশ বাতাস কাঁপিয়ে চারিদিক আলোকিত করে বাজ পড়ল। পার্থ দু হাতে কান চেপে ধরে একপাশে ছিটকে পড়ল। দেখল সেই বাজের অভিঘাতে
ছাই হয়ে গেল দিনুর শরীর। পার্থর স্নায়ু আর নিতে পারল না, সেখানেই অজ্ঞান হয়ে গেল সে। বৃষ্টিটা ধরে এসেছে, ভোরের আলো ফুটেছে। রতিকান্ত সান্যাল, কমলাবালা সান্যাল, ঘোষাল কবিরাজ, রতন সহ গ্রামের লোকেরা হইচই করতে করতে ছুটে এসে দেখল পার্থ অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, গায়ে ধুম জ্বর। তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু হলো। জ্ঞান ফিরতে সে দেখল বাড়িতে নিজের বিছানায় শুয়ে সবাই উদ্গ্রীব হয়ে তাকে ঘিরে রয়েছে। বাড়িতে ভেঙে পড়েছে গ্রামের লোক। কিছুটা সুস্থ হওয়ার পর সে সব ঘটনা সবাইকে জানালো। দিনুর সাতকুলে কেউ ছিল না। পার্থ সুস্থ হয়ে কিছুদিন পর নিজেই দিনুর পারলৌকিক কাজ সারল। এরপর সে দায়িত্ব নিয়ে রতন ও তার মায়েরও পারলৌকিক কাজ সারল। হতভাগিনী মা হয়তো সেদিন শান্তিতে সন্তানকে নিয়ে অমৃত লোকে যাত্রা করল। সেদিনের পর থেকে মোলকের পারে আর কোনো ভয় রইল না। আজকে আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হল, রতনকে আসলে কে মেরেছিল? সঠিক উত্তরদাতাদের নাম শোনানো হবে পরবর্তী গল্পে, এবং সঠিক উত্তরের নিচে আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন সেটা অবশ্যই লিখবেন। প্রেতের গ্রামে এক রাত, এই গল্পের সঠিক উত্তরদাতাদের যাদের নাম বলা বাকি ছিল তাদের নাম হল, হুগলি থেকে বলেছেন রাজেশ ও সুপর্ণা, হুগলি চন্দ্রদ্বীপ থেকে বলেছেন মল্লিকা বারিক, বাড়িউপুর থেকে বলেছেন শঙ্কর মণ্ডল ও তার মেয়ে পূজা মণ্ডল, হুগলি চুঁচুড়া থেকে বলেছেন মলি, এবং দুর্গানগর থেকে নাজিমা খাতুন। রাতের বসন্তপুর লোকাল, এই গল্পের থেকে যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তরদাতাদের নাম হল, হাওড়া বরগাছিয়া থেকে বলেছেন পূজা যাদব ও গঙ্গা যাদব, বাগনান থেকে বলেছেন স্বদেশ, নদিয়ার বেতুয়া ডহরি থেকে বলেছেন বিপদ দাস, গীতা দাস ও তাদের ছেলে রক্তিম দাস, মুর্শিদাবাদ থেকে বলেছেন বিপাশা নাসরিন, মচলন্দপুর থেকে বলেছেন সুনয়না, কলকাতার লেদার কমপ্লেক্স থেকে বলেছেন হেমন্ত মণ্ডল, সুষমা মণ্ডল ও তাদের ছেলে সার্থক মণ্ডল, কৃষ্ণনগর থেকে নন্দিনী মণ্ডল, সিঙ্গুর থেকে শুভদীপ, মুম্বাই থেকে বলেছেন বিজু সিংহ ও কমল শাসমল, বারুইপুর থেকে বলেছেন শঙ্কর মণ্ডল ও তার মেয়ে পূজা মণ্ডল, বাগনান এনডি ব্লক থেকে প্রিয়া ঘোষ ও কৌশিক ঘোষ, বরানগর থেকে শৈবাল ব্যানার্জি, রামজীবনপুর কালীতলা থেকে রাজা সাঁতরা, উত্তর 24 পরগনা দেগঙ্গা থেকে বলেছেন পিন্টু ডাকুয়া, দীপা ডাকুয়া, ছেলে রাজদীপ ডাকুয়া ও মেয়ে রাজশ্রী ডাকুয়া, পশ্চিম মেদিনীপুর থেকে গোপাল নায়েক, গুজরাট থেকে পরেশ হেমব্রম, জামশেদপুর থেকে পৌলমী, হাওড়া সাঁকরাইল থেকে খাদিজা খাতুন, হাওড়া উলুবেড়িয়া থেকে বলেছেন শুভ দলুই, মৌমিতা দলুই ও তাদের ছেলে সুব্রত দলুই, হাওড়া গড়বালিয়া থেকে বলেছেন সন্দীপ কীর্তনিয়া, মালবাজার থেকে বলেছেন রাধারানী বিষ্ণু, মুম্বাই থেকে অর্জুন সিংহ, সাবাং থেকে শুভঙ্কর দাস, হাওড়া থেকে বলেছেন নিজারুল ও তার ভাই নাজু, মুম্বাই থেকে বলেছেন লাভলি, ছেলে আহান, বোন সুমাইয়া খাতুন ও রবিউল শেখ, নিউটাউন থেকে বলেছেন বৈশাখী মণ্ডল, হুগলি চন্দ্রদ্বীপ থেকে মল্লিকা বারিক, হুগলির মাগড়ি থেকে বলেছেন রাজেশ সুপর্ণা, ছেলে অতীশ ও মেয়ে অনুশ্রী, সিন্টি থেকে স্নেহা মণ্ডল, হাওড়া আন্দুল থেকে বলেছেন লিজা মণ্ডল ও তার স্বামী বিশাল পাত্র, দিল্লি থেকে বলেছেন বর্ণালী, ব্যারাকপুর খালপাড় থেকে বলেছেন বিকাশ মণ্ডল, হাওড়া কোনা থেকে বলেছেন অভিজিৎ ভৌমিক, প্রিন্স ও প্রীতম, হাওড়া সাঁতরাগাছি থেকে বলেছেন দিলীপ ভট্টাচার্য ও সুমনা চক্রবর্তী, হায়দ্রাবাদ থেকে
শাহিন গাজী, সিঙ্গুর থেকে বলেছেন সৌভিক রাউত, পলাশ রুইদাস, শুভদীপ দুলে, মঙ্গল সাঁতরা ও সুজন সাঁতরা। কালনা থেকে বিকাশ, হাওড়া থেকে বলেছেন মৃণালিনী সরকার, পশ্চিমবঙ্গ থেকে চন্দ্রশেখর, সুন্দরবন ঝাড়খালি থেকে বলেছেন সুনীত নস্কর এবং বাগুইহাটি থেকে বলেছেন স্বপ্না পাত্র। এছাড়াও যাদের নাম বলা বাকি রয়ে গেল তাদের নাম পরবর্তী কল্পে আবার ঘোষণা করা হবে। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি ঠিক আগামী সপ্তাহে আরও একটি ভয়ের গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং গল্প শুনুন।